আর ডেট কত আজকে? কত? 20। ওকে, তোমার 20 আর 40। প্রথম ডাউট হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব বল নিয়ে ডাউট। দ্বন্দ্ব বলের ইংরেজি নাম হচ্ছে কাপল অফ ফোর্সেস। কাপল অফ ফোর্সেস, এটা হচ্ছে ডাউট 1। এখানে প্রশ্ন হচ্ছে যে একটা বস্তুর উপর, ধর এটা বস্তু হচ্ছে একটা বস্তু, এরকম একটা বস্তু, এই বস্তুটার উপর দুটো বল প্রযুক্ত হচ্ছে। একটা ধর এই দিক বরাবর প্রযুক্ত হচ্ছে, একটা এই বরাবর প্রযুক্ত হচ্ছে। দুটো বলের মানই হচ্ছে এফ। দুটো বল প্রযুক্ত হচ্ছে সমান মানের কিন্তু বিপরীত মুখী। তাহলে F1 ইকুয়াল টু F2, কিন্তু F1 ক্যাপ ইকুয়াল টু মাইনাস F2 ক্যাপ। আর তার সাথে সাথে কি, F1 এবং F2 আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়াশীল। আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়াশীল। তার মানে কি, যদি ধরে নাও এ একটা বস্তু, তার উপরে এখানে F1 কাজ করছে আর এখানে F2 কাজ করছে, এরকম যদি হতো, একদম বিপরীতমুখী দুটো বল প্রয়োগ করছে, তাহলে নেট ফোর্স কত হতো? নেট ফোর্স 0 হতো। তাহলে নেট ফোর্স যদি 0 হতো, আবার দেখ এখানে কিন্তু ঘোরার কোনো চান্স থাকতো না। কিন্তু একটা বস্তুকে বা একটা মানুষকে যদি কেউ ধরে এইদিকে কেউ টেনে দেয় আর এইদিকে কেউ টেনে ধরে, তাহলে এই লোকটা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে না? একজনকে ধরে যদি এরকম ঘুরিয়ে দেওয়া হয়, বা আমরা ধর কোনো একটা মানে বিভিন্ন জিনিসকে দেখবি এরকম করে ঘুরিয়ে ছেড়ে দিই হাত দিয়ে। কোনো একটা লাঠি আছে বা কিছু আছে, তাকে আমরা এইদিকে হাত দিয়ে এইদিকে একটা ফোর্স দিই, এদিকে একটা ফোর্স দিই, নিয়ে নিচে ছেড়ে দিই, তখন দেখতে পাই এটা ঘোরে। তো ঘূর্ণন সৃষ্টি হয় এক্ষেত্রে। দ্বন্দ্ব বল তাকেই বলে যে সমান মানের দুটি বল যারা পরস্পর বিপরীতমুখী কিন্তু বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হয় কোনো একটা বস্তুর। তখন কি হয়, যে বস্তুটি তার একটা কেন্দ্রকে, একটা নির্দিষ্ট কেন্দ্রকে বা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে। ঠিক আছে? এটাকে বলা হয় দ্বন্দ্ব বল। এই দ্বন্দ্ব বল যদি থাকে, তাহলে সে টর্ক তৈরি করে। এই জিনিসটা আমরা পড়বো জাস্ট আর কয়েকটা দিন পরে। স্পর্শ বরাবর কাজ করছে হতে পারে। যেমন ধর আমি বলছি, একটা ধর এরকম পাটাতন আছে, তুই এইদিকে ঠেলছিস, তোর এক বন্ধু এইদিকে ঠেলছে, তাহলে কি হবে? এটা ঘুরবে না? ওই বলটাকেই দ্বন্দ্ব বল বলা হয়। যে দুটো বল যাদের মান সমান কিন্তু বিপরীতমুখী, এই এই কাপল অফ ফোর্স, এক জোড়া বল বলা হয়। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা ডিসকাস করবো পরে। ঠিক আছে? নাম্বার 1। ডাউট নাম্বার 2, প্রবলেম কিছু অনেকে পাঠিয়েছে। যেমন ডাউট 2, একজন প্রবলেম পাঠিয়েছে যে একটি কণা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে। নিচের দিকে পড়ছে, ভর হচ্ছে ধরে নাও এম, কণাটার ভর হচ্ছে এম। প্রশ্ন হচ্ছে কণাটির ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেকেন্ডে, কণাটির উপর ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেকেন্ডে কৃতকার্যের পরিমাণের অনুপাত কত? এটা ছিল প্রশ্ন। এটা তোমরা 2 মিনিট ভাবো, আমি চশমাটা নিয়ে আসছি। ওকে।
বলো। হ্যাঁ, কত 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 অ্যান্সার বলো, অ্যান্সার বলো। কত? একজন একজন বললো 1:3:5, আর একজন বললো 1:3:5, আর সবারই সব আসছে। তাহলে এইটা হবে রাইট অ্যান্সার। দিস ইজ রাইট অ্যান্সার। কি করে করব? যখন আমাদের কৃতকার্যের কথা বলা হয়েছে, আমি বলে দিই তোমাদের, যেহেতু হয়েছে আমি তাহলে বলে দিই। যখন কৃতকার্যের পরিমাণ বলা হয়েছে তখন আমরা সবসময় জানবো যে কৃতকার্য যেই উচ্চারণ করা হবে, যখনই কৃতকার্যের পরিমাণ বার করতে বলবে, এটা যখন নির্ণয় করতে বলবে, তখন আমরা ফার্স্ট আমাদের মাথায় যখন করতে বলা হবে, তখন আমরা প্রথম আমাদের মাথায় কি ক্লিক করবে যে বল কি, প্রযুক্ত বল কোনটি, প্রযুক্ত বল কোনটি, এইটা হচ্ছে প্রথম আমাদের প্রশ্নে আসবে। তাহলে এবার দেখো, একটা বস্তু যদি বিনা বাধায় নিচের দিকে পড়ে, বিনা বাধায় যদি নিচের দিকে পড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রযুক্ত বল কি হবে বলো? একটা বস্তু যখন নিচের দিকে পড়ছে তখন তার উপর প্রযুক্ত বল কি হবে? নিচের দিকে। এটা যদি এম ভর হয়, এমজি হবে না? ওজন বল হবে না? দীপাঞ্জন, প্রিয়ন্তন, প্রীতম, হবে তো? তাহলে এটা হচ্ছে ওজন বল। এবার যেই কণাটা ছেড়ে দেওয়া হবে, তখন কণা আবার নিচের দিকে জি ত্বরণে নিচের দিকে নামছে। জি ত্বরণে যখন নিচের দিকে নামবে, তাহলে কণাটা দূরত্ব অতিক্রম করবে নিচের দিকে, নিচের দিকে দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেই দূরত্বটা আমরা ক্যালকুলেট করলে দেখতে পাবো যে যেদিকে ওজন বল, এই ওজন বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। আর সরণ কোন দিকে হচ্ছে? জি ত্বরণে যে সরণটা হবে সেটা কোন দিকে কাজ করছে? সেটা হচ্ছে নিচের দিকে। তার মানে সরণ যেটা আর বল যেটা, সেটা কিন্তু একই দিকে ক্রিয়াশীল। তাহলে কৃতকার্য এখানে, কৃতকার্য সমান আমরা কি লিখতে পারবো? কৃতকার্য সমান আমরা লিখতে পারি বল গণিত বল ডট সরণ। তাহলে বল এখানে হচ্ছে এমজি, সরণ আমি দেখবো সরণ এস হবে, এবং যেহেতু বল এবং সরণ পরস্পর প্যারালাল, তাই থিটা ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। তার মানে এখানে হবে cos 0, আমরা জানি ডট প্রোডাক্টে তাই হয়। আর cos 0 মানে হচ্ছে 1। তাহলে এখানে হবে mg ইন্টু এস। এবার প্রশ্নে কি বলেছে? প্রথম সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ড মানে প্রথম সেকেন্ডে কৃতকার্য কত? প্রথম সেকেন্ডে। তাহলে প্রথম সেকেন্ডে আমি ধরলাম সরণ, বল সবসময় mg হবে, তাহলে কেবলমাত্র সরণটা চেঞ্জ হবে। আমি ধরে নিলাম সরণ হচ্ছে s1। প্রথম সেকেন্ডে সরণ ধরলাম s1। সেকেন্ড বা দ্বিতীয় সেকেন্ডে এটা আমরা ধরলাম s2। দ্বিতীয় সেকেন্ডে এটা ধরলাম s2। আর থার্ডের ক্ষেত্রে আমরা ধরলাম, বা তৃতীয় সেকেন্ডে ধরলাম s3। তাহলে এই যে ডাব্লিউ, সেটা প্রথম ক্ষেত্রে যে কৃতকার্যটা হবে, এই ডাব্লিউটা কত হবে? এইটা হবে তোমার W1 সমান mg/s1। সেকেন্ড ক্ষেত্রে হবে W2 সমান mg/s2। থার্ড ক্ষেত্রে হবে W3 সমান
mgs3। তাহলে এদের অনুপাত কি হবে? এদের অনুপাত হবে w1 is to w2 is to w3, that is equal to হচ্ছে mgs1 is to mgs2 is to mgs3। mg কেটে যাবে, তাহলে s1 is to s2 is to s3। এবার দেখো এখানে কিন্তু বলে দিয়েছে প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে। তাহলে এই যে বলটা ফার্স্ট সেকেন্ডে এতটা পড়লো ধরে নাও, সেকেন্ড সেকেন্ডে এতটা পড়লো, থার্ড সেকেন্ডে ধরে নাও এতটা পড়লো, তাহলে প্রথম সেকেন্ডের দূরত্ব s1 হচ্ছে এটা, দ্বিতীয় সেকেন্ডে, এটা 1 সেকেন্ডে গল্প শেষ। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে, আর 2 থেকে 3 এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তৃতীয় সেকেন্ডে সরণ। তাহলে আমরা জানি n তম সেকেন্ডে সরণের ফর্মুলা কি? n তম সেকেন্ডে সরণের ফর্মুলা কি? ভেরি গুড। n যেহেতু বলেছি 2n-1 বলবো, u প্লাস হাফ এ 2n-1, ঠিক? তাহলে ইউ মানে কি এখানে ছেড়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া নেই, তাহলে ইউ আমি শূন্য ধরবো। তাহলে এখানে আমার দেখছি এসএন সমান দাঁড়াচ্ছে হাফ এ, মানে কি এখানে ত্বরণটা কিসের ত্বরণ? জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে হাফ জি ইন্টু 2n-1। তাহলে s1 সমান কত হবে? হাফ জি 2 ইন্টু 1-1 মানে 1। s2 সমান কত হবে? n এর জায়গায় 2 বসাও, হাফ জি 2 ইন্টু 2-1 মানে 3। আর s3 ইকুয়াল টু কত হবে? হাফ জি 2 ইন্টু 3-1 মানে হচ্ছে 5। তাহলে এখানে আমি রেশিওটা পাবো w1 is to w2 is to w3 সমান, দেখো s1 is to s2 is to s3, g/2 কেটে যাবে, তাহলে হবে 1 is to 3 is to 5। এই অঙ্কটা ইজি, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই ধরনের প্রবলেম পরীক্ষায় পড়ে। এবার যদি এই প্রবলেমটা এরকম জিজ্ঞেস করতো, সেম ধরে নাও এই আগের প্রবলেমটাই, আগের সেম প্রবলেম, সেম ভাবে এম ভরের বস্তু পড়ছে, এম ভরের বস্তু নিচের দিকে পড়ছে, তবে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে কৃতকার্যের পরিমাণ কত হবে? এটা হচ্ছে নেক্সট প্রবলেম। বলো কি হবে? মানে একদম ঠিক বলেছে, 1:4:9 হবে। এটা ভেবো, 1:4:9 হবে। এটা যারা এখন করতে পারছো না তারা ঘরে ভেবো, হোমওয়ার্ক থাকুক। ওকে, আগে ছিল প্রথম, ফার্স্ট, প্রিভিয়াস প্রবলেম যেটা ছিল এখানে মনে রাখতে হবে এই জায়গায় খালি পরিবর্তন, এই সমস্ত আমাদের সিলি মিস্টেক করা যাবে না। আগেরটাই ছিল ফার্স্ট সেকেন্ডে, সেকেন্ড সেকেন্ডে, থার্ড সেকেন্ডে, এখন দিয়েছি 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে। আগেরটায় অ্যান্সার হয়েছে 1:3:5, এটার অ্যান্সার হবে 1:4:9। এটা করো, ঘরে করো। কত দাগের? কি দেওয়া আছে? চিত্র দেওয়া আছে, যেটা চিত্র যেটা দেওয়া আছে সেটা সেটা আমরা একটু পরে বলবো, এখনই বলবো। আজকের ক্লাস হয়ে যাওয়ার পর সেটা নিজেরাই পারবে। এমসিকিউ 8-এরটা অনেকের প্রবলেম আছে, করে দিচ্ছি। ভেরি গুড।
কি দিয়েছে? একটি বল, প্রশ্ন দিয়েছে MCQ 8-টা। একটি বল কি বলেছে? F সমান হচ্ছে 1 + 2x, তাই তো? এটা তো 1 + 2x এটা দেওয়া আছে। একটি প্রযুক্ত বল দিয়েছে 1 + 2x। এটা প্রয়োগ হওয়ার ফলে একটি কণা 231 থেকে 321 এ গেল। 231 থেকে 321 এ গেল। এক্ষেত্রে কণাটির কৃতকার্য কত? এটা কি প্রিয়ন্তন বললি হয়ে গেছে, না কোনটা বললি? এইটা হয়ে গেছে না কোনটা? আমার দেখা হয়নি, তুই পাঠিয়েছিলি। ও, এটা হয়। আচ্ছা আচ্ছা, আমার 8-টাও পাঠিয়েছো, ঠিক আছে। তো দেখো এখানে প্রবলেমের মধ্যে আমরা প্রথম দেখবো যে এফ ইজ এ ফাংশন অফ এক্স। এফ হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে কৃতকার্যটা এফ যদি এখানে বলে দেওয়া উচিত ছিল যে এফটা কোন ডাইরেকশনে আছে। এটা দিক উল্লেখ করা নেই, এফ এর মান দেওয়া আছে কিন্তু দিক উল্লেখ করা নেই। আমি ধরে নিলাম যেহেতু দিক উল্লেখ করা নেই, প্রবলেমে বলের প্রয়োগের অভিমুখ দেওয়া নেই, অভিমুখ দেওয়া নেই। তার মানে যেহেতু দেওয়া নেই, তাই এটা একটা অসম্পূর্ণ প্রশ্ন। এটা অসম্পূর্ণ প্রশ্ন। এবার যদি ধরে নাও, কারণ ফোর্স কোন দিকে কাজ করছে সেটা যদি আমরা না বলতে পারি, না জানতে পারি, তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে কি হচ্ছে, কোন দিকে ফোর্স, কোন দিকে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা আমরা বুঝতে পারছি যে আর ভেক্টর যদি আমরা দেখতে পাই, এখানে ধরে নাও এটা এক্স, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে আমরা জানি P1 বিন্দু এখানে বলে দিয়েছে। P1 বিন্দু কত? 2 3 1। P2 বিন্দু কত বলেছে? P2 বিন্দু 3 2 1 এরকম দেওয়া আছে। তাহলে এইটা আমার হচ্ছে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরটা কিন্তু আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি। আমরা জানি প্রথম যে বিন্দু সেখান থেকে দ্বিতীয় বিন্দুতে গেলে কি হয়, আমরা দেখেছি ওপি মাইনাস ও পি2 মাইনাস ওপি1 হয়। OP2 মাইনাস OP1 হয়। মানে কি করে ক্যালকুলেট করব? এটার x মাইনাস এটার x আই ক্যাপ প্লাস এটার y মাইনাস এটার y তোমার স্থানাঙ্ক জে ক্যাপ, আর এটার z বিয়োগ করে কে ক্যাপ হয়। কোন থেকে কোনখানে? অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে এখানে কত হবে? অন্তিমে কি আছে? x এর 3, তাহলে 3 মাইনাস 2 আই ক্যাপ প্লাস 2 মাইনাস 3 জে ক্যাপ প্লাস 1 মাইনাস 1 কে ক্যাপ। তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে এখানে দাঁড়ালো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে এইটা হলো তোমার আমার সরণ ভেক্টর, এস ভেক্টর। কিন্তু বলের কোন রকম কোনো ডাইরেকশন দেওয়া নেই। তা আমি ধরে নিচ্ছি আপাতত, যেহেতু এটা দেওয়া নেই, অসম্পূর্ণ প্রশ্ন, আমরা এটা ধরে নিচ্ছি যে এটা প্রযুক্ত বল। মনে করছি প্রযুক্ত বল এক্স বরাবর ক্রিয়াশীল। ধরে নিচ্ছি এক্স বরাবর ক্রিয়াশীল, তার মানে শুধুমাত্র এক্স এর দিকে যাচ্ছে। তাহলে এক্স বরাবর যদি ক্রিয়াশীল হয়, তাহলে ওয়াই বরাবর সরণ হলে কোনো কৃতকার্য হবে না। জেড বরাবর সরণ হলে, যদিও জেড বরাবর এখানে সরণ হয়নি, কারণ জেড এ এক ছিল, একই আছে। জেড বরাবর যদিও সরণ হতো, তাহলেও সেখানে কোনো কৃতকার্য হতো না। শুধুমাত্র প্রযুক্ত বল যদি এক্স বরাবর হতো, তাহলে শুধুমাত্র এক্স এর দিকে গিয়ে কৃতকার্য হতো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যদি আমি ধরে নিই এফ সমান 1 + 2x,
এটা হয়তো ওইটাই বলার চেষ্টা করেছে। এটা ধরলাম এক্স ক্যাপের দিকে, মানে আই ক্যাপের দিকে, আর এখানে সরণ কত হয়েছে এক্স দিকে। তাহলে কৃতকার্য শুধুমাত্র এক্স বরাবর সরণের জন্য হবে, এক্স বরাবর সরণের জন্য হবে। কেন গো ওয়াই বরাবর সরণের জন্য হবে না? অমর্ত্য, দীপাঞ্জন? একদম তাই। লম্ব হলে কি হবে? আমরা জানি বল গণিত সরণ গণিত cos থিটা, cos 90 সমান হচ্ছে 0। তাহলে y বরাবর সরণের জন্য হবে না, জেড বরাবর সরণের জন্য হবে না। তাহলে আমরা ধরে নিলাম শুধু এক্স বরাবর আছে। তাহলে এক্স বরাবর যদি ডিএক্স দূরত্ব যায়, ডিএক্স দূরত্ব গেলে কৃতকার্য কত হবে? কৃতকার্য ছোট্ট একটা কৃতকার্য হবে ডিডব্লিউ, সেটা সমান হবে বল গণিত সরণ, যেহেতু এটা এক্স এর দিকে, সরণও এক্স এর দিকে, তাই হবে cos 0 ডিগ্রি। তার মানে হবে বল ইন্টু সরণ। তাহলে এটা ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ মানে কি? 1 প্লাস 2x ইন্টু ডিএক্স। এফ এর মান বসালাম, দেখো এখানে দেওয়া আছে ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ থেকে ডাব্লিউ পেতে গেলে আমাকে কি করতে হবে? ডিডব্লিউ থেকে ডাব্লিউ পেতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে ডিডব্লিউ। তার মানে ইন্টিগ্রেশন 1 প্লাস 2x ডিএক্স। এক্স কত থেকে কত গেছে? এক্স কত থেকে কত গেছে? শুধু এক্স, এক্স বলো, এক্স কোঅর্ডিনেট। এক্স কোঅর্ডিনেট কত থেকে কত গেছে? একদম তাই। দেখো এখানে দেওয়া আছে 2 3 1 থেকে গেছে 3 2 1। তাহলে এক্স কোঅর্ডিনেট গেছে 2 থেকে 3, তাহলে এখানে লিমিট বসবে 2 থেকে 3। তাহলে এটার অ্যান্সার কি হবে? দুটো আলাদা আলাদা ভেঙে নিই। তাহলে এখান থেকে আমি পাবো ইন্টিগ্রেশন 2 থেকে 3 শুধু ডিএক্স প্লাস 2x ডিএক্স। তাহলে 2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স 2 থেকে 3। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে গো? ডিডব্লিউ এর ইন্টিগ্রেশন যদি ডাব্লিউ হয়, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে? শুধু এক্স হবে। আর এক্স এর ইন্টিগ্রেশন মানে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2 মানে এক্স স্কোয়ার বাই 2 হবে। তাহলে আমি পাবো কি? প্রথমটা পাবো এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2। এই পুরো জিনিসটার লিমিট বসবে কত? ছিল 2, হলো 3। তাহলে প্রথমে বসবে 3, আপার লিমিট আগে বসে। এখানে এটা কেটে গেল দেখো। তাহলে 3 প্লাস 3 স্কোয়ার প্রথমে বসলো, মাইনাস এবার লোয়ার লিমিট বসবে 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে 3 প্লাস 9 মাইনাস 2 প্লাস 4। 3 প্লাস 9 মানে 12, মাইনাস 4 আর 2 6 সমান 6 জুল, 6 ইউনিট। এখানে একক কিছু বলা নাই, তাই 6। দেখো তো অ্যান্সার কি দিয়েছে, 6 দিয়েছে কিনা অপশন এ। তাহলে ওখানে ওখানে প্রশ্নে লিখে নাও এফ যেটা সেটা প্রযুক্ত বল এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। ওখানে প্রশ্নে হবে প্রযুক্ত বল এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। কত? এমসিকিউ 20। এমসিকিউ 20, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, খুব কঠিন নয়। কি বলেছে দেখো, এমসিকিউ 20 কি বলেছে? বলেছে দেখো একটি লম্বা দড়ির সাহায্যে, ওইটা তো
দেখি আমি দাঁড়াও একবার পড়ে নিই। একটি লম্বা দড়ির সাহায্যে ঝুলন্ত 3 কেজি ভরের একটি কাঠের ব্লককে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত 15 গ্রাম বুলেট আঘাত করলো এবং এটি আটকে গেল। আঘাতের পরে দোল খেয়ে ব্লকটি প্রাথমিক লেভেল থেকে 10 সেন্টিমিটার উপরে উঠে গেল। যদিও এটা এনার্জি কনজারভেশনের অঙ্ক, এখন আমাদের এই থিওরি হয়নি, তবুও বলে দিচ্ছি, এটা তোমরা অনেকবার হাজার হাজার বার আমরা করেছি। এই ধরে নাও একটা ব্লক আছে, এই ব্লকের ভর হচ্ছে ধরে নাও এম, আর একটা বুলেট আছে, বুলেটের ভর ছিল ধরে নাও ছোট হাতের এম, তার বেগ হচ্ছে ভি। এই ভি বার করতে দিয়েছে, বুলেটের বেগটা বার করতে দিয়েছে, ভি বেগ। এই বুলেট গিয়ে ঝাম করে এখানে গিয়ে এর মধ্যে গেঁথে গেছে, গেঁথে গিয়ে পুরো সংস্থাটা এখানে উঠে গেছে, যার উচ্চতা হলো, যার উচ্চতা হলো এখান থেকে এই যে উচ্চতাটা হলো সেন্টার অফ মাসের, এই যে হাইট উচ্চতা যেটা উঠলো, সেই উচ্চতাটা কত বলেছে? এইচ সমান কত বলেছে? এইচ সমান বলেছে 10 সেন্টিমিটার। সবাই প্রবলেমটা দেখেছো? দেখছো? একটু আওয়াজ দাও। হ্যালো হ্যালো হ্যালো, দেখছো তো? তাহলে 3 কেজি ভরে, তাহলে বড় হাতের এম মানে হচ্ছে ব্লক, ব্লকের ভর হচ্ছে 3 কেজি। ছোট হাতের এম মানে বুলেটের ভর, সেটা কত দিয়েছে গো? 15 গ্রাম। আমরা গ্রাম ফ্রাম সহ্য করব না, আমরা 0.015 কেজি লিখবো। উচ্চতা কত দিয়েছে? 10 সেন্টিমিটার, সেটাকে লিখবো 10/100 মিটার, মানে হচ্ছে 0.1 মিটার। তাহলে দেখো, তাহলে দেখো, এখানে এখানে যখন বুলেটটা গতিশীল ছিল তখন তার কি শক্তি ছিল প্রাথমিকভাবে? বুলেট যখন গতিশীল ছিল তখন কি শক্তি ছিল? শুধুমাত্র গতিশক্তি ছিল, ঠিক? তাহলে বুলেট যখন গতিশীল তখন তখন ব্লকটি স্থির, তখন ব্লকটি স্থির। তাহলে শুধুমাত্র তখন, তাহলে প্রাথমিকভাবে, প্রথমে শুধুমাত্র বুলেটের গতিশক্তি ছিল। এবার বুলেট ওখানে গেঁথে যাওয়ার ফলে এরা যখন ম্যাক্সিমাম এইচ উচ্চতায় উঠে যাবে তখন সবাই কি হয়ে যাবে গো? বুলেট এবং ব্লক কি হয়ে যাবে? স্থির হবে না, হবে না? সেই মুহূর্তে সর্বাধিক উচ্চতায় যখন উঠবে তখন মোমেন্টারিলি এক ক্ষণের জন্য হলেও তো ওরা স্থির হয়ে যাবে, হ্যাঁ কি না? রে বল, বুঝতে পারছো না, পারছো না? যখন ঠোকা লাগলো, একদম এই পজিশনে গেল, তখন এই সংস্থার বেগ কত? প্রীতম, তখন সংস্থার বেগ কত হবে? যখন পুরো উপর দিকে উঠে গেল, একদম উপরে উঠে গেল সর্বোচ্চ উচ্চতায়, তখন সংস্থার বেগ কত হবে সেই মুহূর্তে? শূন্য হবে না, হবে না? এটা শূন্য হবে। তাহলে এখানে আমরা লিখবো যখন বুলেট সমেত ব্লকটি সর্বোচ্চ উচ্চতায় ওঠে, সর্বোচ্চ উচ্চতায় উঠে যায়, তখন তার বেগ শূন্য হয়। কিন্তু স্থিতিশক্তি তৈরি হয়, কারণ উচ্চতায় উঠে গেছে, স্থিতিশক্তি তৈরি হয়। এই স্থিতিশক্তি কে দিল গো? এই স্থিতিশক্তি পেলো কোত্থেকে? এমনি এমনি কি উপর দিকে উঠে গেল? এই স্থিতিশক্তি পেলো এই বুলেটের গতিশক্তির জন্য। তাহলে বুলেটের গতিশক্তি এখন সংস্থার স্থিতিশক্তি তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম বুলেটের গতিশক্তি,
বুলেটের গতিশক্তি যেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা কি তৈরি করেছে? সংস্থার স্থিতিশক্তি তৈরি করেছে। সংস্থার স্থিতিশক্তি কত হবে? এইচ উচ্চতায় কে বলতে পারবে? স্থিতিশক্তির ফর্মুলায় mgh। তাহলে এক্ষেত্রে কত হবে বলতো দেখি সংস্থার স্থিতিশক্তি? থ্রি ইন্টু টেন বাই 100 কেন বললে? ভেরি গুড। বুলেট কি উপরে উঠবে না? বুলেট বুলেট তো গেঁথে গেছে, সেই জন্য আমি সংস্থা বলেছি, ব্লক বলিনি। তাহলে দেখো এখানে হবে এম প্লাস এম ইন্টু জি ইন্টু এইচ। এইটা হলো সঠিক। এইটা হয়তো এটা নগণ্য হয়ে যাবে কম বলে, কিন্তু সঠিক এক্সপ্রেশন হচ্ছে এইটা। কি বোঝা গেল? 3 প্লাস 0.015, এইটা হলো দুজনের ভর, এটা ব্লকের ভর, এটা বুলেটের ভর, ইন্টু 10 বাই 100। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 3.015। এই দুটো সমান করে দাও, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান 3.015। তাহলে এখান থেকে ভি সমান কত বার করে দেবে? এম সমান বসিয়ে দেবে কত? এম সমান হচ্ছে 0.015। যা বেরোবে তাই হচ্ছে বুলেটের বেগ। ওকে, কি এসছে? অ্যান্সার মেলেনি? দেখি, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2 × 3.015 বাই এম মানে হচ্ছে 0.015। তাহলে এটা উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে কত হবে? 2 × 15 দিয়ে কাটছি, 15 দিয়ে কাটলে হবে 15×2 = 30, 15 × 15 কেটে দিলাম, তাহলে হচ্ছে 402 মিটার পার 402। তাহলে ভি সমান হচ্ছে, এটা 400 হলে 20 মিটার পার সেকেন্ড। যা, কিছু গন্ডগোল করলাম? কার? কার? না, ভরের সংরক্ষণ তো থাকবেই। কেন ভরের সংরক্ষণ সূত্র লাগাবি বল? ভরবেগের সংরক্ষণ সূত্র? ও ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তুমি বেগ বার করবে, সেই বেগ থেকে তুমি বার করবে বলছো তো? হ্যাঁ, একদম 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 ঠিক সেটাই করতে হবে। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে যে ওখানে ঠোকা মারছে অনুভূমিক ভাবে বলেছে, অনুভূমিক ভাবে। ওকে, একদম ঠিক। এখানে দেখো অনুভূমিক ভাবে এখানে ঠোকা মেরেছে, ভরের সংরক্ষণ নয়, এটা ভরবেগের সংরক্ষণ সূত্র। অনুভূমিক ভাবে যখন মেরেছে, এটা এম ভর, এটার বেগ 0, এটার এম ভর বেগ ভি, এটা হচ্ছে পূর্বে, ধাক্কার পূর্বে। আর পরে হচ্ছে তাতে তোর অ্যান্সার মিলেছে, পরে হচ্ছে দুজনের ভর, এই দুটো মিলে গেল। আচ্ছা আচ্ছা, না না, এটা ঠিক করেছো, ঠিক করেছো। কারণ হচ্ছে এই যে কাইনেটিক এনার্জি, পুরো কাইনেটিক এনার্জি ওখানে কাজে লাগবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে নন ইলাস্টিক। এখানে আমি ভুল করেছি আগেরটা, যে প্রিভিয়াস প্রসেস ওয়ার রং। বলে বলে দিচ্ছি না, প্রিভিয়াস প্রসেস ওয়াজ রং। আমি ঝপ করে করতে গিয়ে ভুল করেছি, কারণ টোটাল ওখানে কাইনেটিক এনার্জি লস হবে। এটা আমরা বুঝবো, এটা যেহেতু থিওরিটা তোমাদের পড়ায়নি, এখানে কাইনেটিক এনার্জি লস হবে। এই যে কলিশনটা হলো, এই যে ধাক্কাটা হলো, কলিশন
between the বুলেট অ্যান্ড ব্লক, এই ব্লক আর বুলেটের মধ্যে কলিশনটা তোমার ইলাস্টিক কলিশন নয়, ইলাস্টিক কলিশন নয়। ইলাস্টিক কলিশন যদি না হয় তাহলে এনার্জি লস হয়, এনার্জি লস হবে। সুতরাং এক্ষেত্রে আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো না। কিন্তু আমাদের মনে রাখতে হবে পৃথিবীর যত ধরনেরই কলিশন হোক না কেন সেক্ষেত্রে কোন ল প্রযুক্ত হয় সব সময়, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ার সময় আমরা বলেছিলাম যে কোনো ধরনের ধাক্কা হোক বা আঘাত হোক সেখানে ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু 100% ত্রুটিহীন ভাবে প্রযোজ্য হবেই হবেই হবেই। কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র তোমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া থেকে আসে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো পরস্পর আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল হয়, একই সময় ধরে ক্রিয়াশীল হয় এবং বিপরীত মানের ক্রিয়াশীল হয়। সুতরাং সংস্থার মোট যে প্রযুক্ত বল সেটা শূন্য হয়, তাই ভরবেগ সংরক্ষিত থাকবে। সুতরাং আমাদের প্রসেস কি হবে? আমি যেটা আগে করেছি সেটা ভুল করে ফেলেছি। প্রসেস কি হবে? প্রসেস হচ্ছে একদম যেটা প্রিয়ন্তন বলেছে, দ্যাট ওয়াজ পারফেক্টলি রাইট। প্রসেস হচ্ছে ফার্স্ট যখন এরকম দুলছে তখন এখানে বুলেট আসছে, এই যে দুজনের সংঘর্ষ, বুলেটের ভর ছোট হাতের এম, বেগ হচ্ছে ভি, এর ভর বড় হাতের এম, এর বেগ হচ্ছে শূন্য বেগ। তাহলে এর প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক মোট ভরবেগ সংস্থার কত হবে? সেখান থেকে আমরা বলতে পারি এটা সমান হবে এমভি প্লাস এম ইন্টু জিরো, তার মানে হচ্ছে শুধুমাত্র এমভি। এইটা হলো, এটা হচ্ছে জাস্ট বিফোর কলিশন, জাস্ট বিফোর কলিশন, ধাক্কা লাগার আগে, হিট করার আগে। আর জাস্ট আফটার কলিশন কি হবে? জাস্ট আফটার কলিশন কি হবে? জাস্ট আফটার কলিশন হবে দুজনে গেঁথে যাবে, ব্লকের মধ্যে গেঁথে গেল, মনে করলাম এ ভি1 বেগ পেল, এটা ধরে নিলাম। তাহলে এই সংস্থার এখন ভর কত? এম প্লাস এম। তাহলে মোট ভরবেগ কত হবে এখানে? মোট ভরবেগ কত হবে? এটা হবে এম প্লাস এম ইন্টু ভি1। এবার আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র হবেই হবে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইটা সমান এইটা। তাহলে এম ভি সমান এম প্লাস এম ইন্টু ভি1। এখান থেকে আমরা ভি1 সমান পেলাম এম ভি বাই এম প্লাস এম। এটা কিসের বেগ পেলাম? এটা পেলাম এই দুজনের বেগ জাস্ট ধাক্কা লাগার পরে। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এবার এখান থেকে আমি দেখতে পাবো যে এই যে ব্লক সমেত যেটা এর মধ্যে এটা গাঁথা আছে এম প্লাস এম ভরের, সে ভি1 বেগে এখান থেকে গেল, যাওয়ার পর সে এখানে স্থির হয়ে গেল, এখানে স্থির হলো, তাতে ও পেল এইচ হাইট, উচ্চতা পেল। তাহলে এখানে কি হবে? তাহলে এর যে গতিশক্তি, এখানকার যে গতিশক্তি হবে সেটা এখানকার স্থিতিশক্তি হবে, এখানে শক্তির সংরক্ষণ হবে, এখানে শক্তির সংরক্ষণ হবে। তাহলে কি হবে? হাফ এম প্লাস এম ইন্টু ভি1 স্কোয়ার সমান হবে এম প্লাস এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এখান থেকে এম প্লাস এম কেটে যাবে, তাহলে ভি1 স্কোয়ার সমান পাবো 2gh। তাহলে ভি1 সমান কত পেয়েছি এই ফর্মুলায়? ভি1 সমান পেয়েছি এম ভি বাই এম প্লাস এম। সেটা যদি আমি বসাই এখানে কত পাবো? এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম প্লাস এম তার হোল স্কোয়ার সমান 2gh। এখান থেকে তুমি ভি এর মান বের করবে, দেখবে অ্যান্সার একদম পারফেক্টলি অলরাইট থাকবে। ওকে, সেটা ট্রাই করো, আমাকে পাঠিও। ট্রাই। নেক্সট আর কার কিছু আটকে আছে?
লেভেল 1-এর 3-এরটা কোনটা কোনটা? এমসিকিউ 3-এর? দাঁড়াও আমি লেভেল 1 3-এরটা একবার দেখে নিই, তারপর তোমারটা বলে দেবো। লেভেল 1 3-এরটা কি দিয়েছে? 25 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু 50 সেন্টিমিটার জলের তলায় আছে। বস্তুটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 5, ওই স্থানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে এত। বস্তুটির নিচে থেকে উপরে আসতে কত কৃতকার্য করতে হবে? এখানে তোমাদের প্লবতা টার্মটা আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে বলে প্লবতা, এটা স্টার মেরে রাখো, আমরা প্লবতাটা পরে করে নেব। ওকে, সো 3 নাম্বার প্রবলেমে প্লবতা আছে, যেটা আমরা সেকেন্ড টার্মে গিয়ে করলে ইট ওয়াজ ভেরি ভেরি ইজি, তখন আমরা করতে পারবো। ওকে, জি এর মানটা খানিকটা কমে যাবে, জি এর মানটা হয়ে যাবে জি মাইনাস প্লবতার জন্য কিছুটা আফট্রাস থাকবে, কমে যাবে। এটা এটা দাগ দিয়ে রাখো, এটা আমরা প্লবতা করার পর করব। ওকে, প্লবতা করার পর সময় আমরা এই ধরনের অনেক প্রবলেম করব, সুতরাং তখন হবে। এমসিকিউ 3-এরটা অ্যান্সার মেলেনি বললে তো? এমসিকিউ 3-এরটা আজকে প্রথম অঙ্ক করে দিলাম 1:3:5। প্রীতম, এমসিকিউ 3-এরটা তো আজকে করে দিলাম। ওয়ান ইস হ্যাঁ, করে দিলাম তো। ওকে, ঠিক আছে। তাহলে ছয়েরটা আমি যেহেতু আসছে, ছয়েরটা একবার বলে দিই ঝপ করে, থিওরিটাও বলে দিই। কত বললি তুই? দাঁড়া এক এক করে বলি। ছয়েরটা একবার ভালো করে দেখে নাও, ছয়েরটা কিন্তু কনসেপচুয়াল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, একটা চিত্র দিয়েছে। একটি বস্তু কণাকে এ বিন্দু থেকে বি বিন্দু, একটি বস্তু কণা, এটা থিওরিটাও আমি এখানে বলে দেবো, ঠিক আছে। বস্তু কণাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে 3টি রাস্তা বরাবর নিয়ে গেছে। কিরকম ছবি আছে? নিচে দিয়েছে এ বিন্দু, উপরে এখানে দিয়েছে বি বিন্দু। এখানে কিরকম করে গেছে? 1 নাম্বার রাস্তা এরকম করে গেছে, 2 নাম্বার রাস্তা এইভাবে গেছে, কথার কথা, 3 নাম্বার রাস্তা এইভাবে গেছে। তো ধরে নিলাম এটা 1 নাম্বার রাস্তা, এটা 2 নাম্বার রাস্তা, আর এটা 3 নাম্বার রাস্তা। এবার 1 নাম্বার 1 নং রাস্তা যেটা, সেখানে কৃতকার্য বলছে, কৃতকার্য সমান W1। 2 নং রাস্তা যেটা, সেখানে কৃতকার্য বলছে W2। 3 নাম্বার যে রাস্তা, সেখানে কৃতকার্য বলছে W3। এবার এখানে বলছে অভিকর্ষ, হ্যালো 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 হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ তো? তাহলে দেখো, এবার এবার এখানে প্রশ্নে করছে, প্রশ্নে বলছে যে এটা কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতকার্য। তাহলে এটা এম ভর, বস্তু কণার ভর বলেছে এম, এবং বলেছে এই যে কৃতকার্য, সেখানে প্রযুক্ত বল যেটা সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল মানে হচ্ছে অভিকর্ষ বল হতে পারে, অভিকর্ষ বল হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ বল। মহাকর্ষ, অভিকর্ষ হচ্ছে যদি পৃথিবী আর অন্য বস্তুর মধ্যে আকর্ষণ হয়, তাহলে সেই মহাকর্ষ বলকে অভিকর্ষ বল বলা হয়। তাহলে এবার জিজ্ঞেস করেছে কে বড় হবে কে ছোট হবে। মনে রাখবে, এখানে যে বলের কথা বলেছে, কৃতকার্য বললে আমরা প্রথমে আলোচনা করি কোন বলের কথা বলেছে। এখানে যে বলের কথা আলোচনা করেছে, মহাকর্ষ বল,
তড়িৎ বল, স্প্রিং বল, এই সমস্ত বলগুলো হচ্ছে তোমার সংরক্ষী বল। সংরক্ষী বল ইংরেজিতে যাদেরকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। এই সংরক্ষী বলের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে আজকে আমরা সংরক্ষী বলটা আমি হালকা করে বলে দিই। সংরক্ষী বল, সংরক্ষী বল হচ্ছে কি ধরনের বল? এক নাম্বার হচ্ছে যে এক্ষেত্রে এই বলের প্রভাবে কৃতকার্য, এই বলের প্রভাবে কৃতকার্য পথের উপর নির্ভর করবে না। পথের উপর নির্ভর করবে না। কোন পথ দিয়ে যাবে, কোন পথ দিয়ে যাবে না, সে তার উপর নির্ভর করবে না। তাহলে বলো তো দেখি, প্রিভিয়াস প্রশ্নের অ্যান্সার কি হবে? তিনটেই সমান হবে। তাহলে প্রিভিয়াস কোশ্চেনের অ্যান্সার হবে, কোশ্চেনের অ্যান্সার হবে কি? এখান থেকেই পেয়ে গেলাম ডাইরেক্ট, W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু W3। এছাড়াও সংরক্ষী বলের ক্ষেত্রে আরো কিছু ফান্ডা আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এক্ষেত্রে কোনো বদ্ধ পথে মোট কৃতকার্য শূন্য। বদ্ধ পথে মোট কৃতকার্য হবে শূন্য। মানে কি? ধরে নাও তোমাকে কেউ জিজ্ঞেস করলো, এ বিন্দু থেকে একটি বস্তুকে তুমি নিয়ে গেলে খুব কষ্ট করে বি বিন্দুতে, আবার বি বিন্দু থেকে তুমি নিয়ে এলে এ বিন্দুতে, নিয়ে বললো এইখানে কাজ করতে লেগেছে তোমার W1। তাহলে বলো তো দেখি, বলেছে এ থেকে বি তে কাজ করতে হয়েছে W1, তাহলে বি থেকে এতে কত কাজ করতে হবে আনতে? যদি বলে বলটি সংরক্ষী বল, তাহলে সংরক্ষী বলের জন্য, সংরক্ষী বল না, সংরক্ষী বলের জন্য ধরে নাও এ টু বি এখানে কৃতকার্য হচ্ছে W1। তাহলে বি টু এ এখানে কৃতকার্য কত হবে গো? কে বলতে পারবে? একদম ঠিক, এখানে কৃতকার্য হবে -W1। যাতে করে আমি টোটাল যদি যোগ করি তাতে শূন্য হবে। তাহলে W1 প্লাস W2 ইকুয়াল টু শূন্য হবে। মানে এইটা যদি আমি W2 ধরে নিই, তাহলে W1 প্লাস W2 ইকুয়াল টু শূন্য হবে যদি যে বলের ক্রিয়ায় আমি কৃতকার্যটা আলোচনা করছি সেই বলটি যদি সংরক্ষী বল হয়। যেমন ধরে নাও, এটা কেন হয়, এটাকে ফিল করব কি করে? সেকেন্ড পয়েন্টটাকে আমরা ফিল করব কি করে? ফিল করার জন্য আমরা করতে পারি কি, ধরে নাও এটা হচ্ছে মাটি, মানে ভূমি, মাটি নয়, এটা হচ্ছে ভূমি। এখান থেকে ধরে নাও একটা বস্তুকে তুমি কষ্ট করে উপর দিকে তুললে, এই সাইড উপর দিকে তুললে, তাহলে তুলে দেওয়ার সময় তোমার কৃতকার্য কত হলো? তোমার দ্বারা কৃতকার্য কত হলো? তুমি তো উপর দিকে বল প্রয়োগ করেছো, বলো পজিটিভ না নেগেটিভ? তোমার দ্বারা কৃতকার্য পজিটিভ না নেগেটিভ, কে বলতে পারবে? কেন? ভেরি গুড, একদম ঠিক। তাহলে দেখো, এক্ষেত্রে উপরের দিকে আমি যদি তুলতে চাই, তাহলে বল প্রয়োগ করেছি উপরের দিকে ফোর্স, আর সরণও হয়েছে উপরের দিকে এস, তাহলে দুটোই একই দিকে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস, এইটা সমান হবে এফ আর এস একই দিকে, মানে হচ্ছে এটা হচ্ছে এফ ইন্টু এস হবে। তার মানে এটা হবে পজিটিভ গ্রেটার দেন জিরো। এবার এবার যদি তুমি তুমি যদি বল প্রয়োগ, তুমি এবার যদি ছেড়ে দাও, বস্তুটাকে যদি ছেড়ে দাও, বা বস্তুটা ধরে নাও তুমি নিচের দিকে নামালে, বস্তুটাকে একই বল প্রয়োগ করে নিচের দিকে নামালে, ধরো গ্র্যাভিটেশন বল নেই এখানে, অভিকর্ষ বল নেই, তুমি ধরে নাও নিচের দিকে নামালে বল প্রয়োগ করলে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? তাহলে এইটা হলো 1 নাম্বার পয়েন্ট, এইটা হলো 2 নাম্বার পয়েন্ট।
সেকেন্ড কেসে তুমি কি করলে, এইটা হচ্ছে ভূমি, এখান থেকে তুমি 2 নাম্বার পয়েন্ট থেকে বস্তুটাকে তুমি টেনে 1 নাম্বার পয়েন্টে নিয়ে এলে। তাহলে এক্ষেত্রে যদি ধরে নাও তোমার বলের বলটা এমন ভাবে ক্রিয়াশীল হচ্ছে, বলটা ধরে নাও তুমি উপর দিকেই ধরে রয়েছো, কিন্তু তুমি ছেড়ে দিয়েছো, অ্যালাউ করেছো বল প্রয়োগ করতে, সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? আমি কি বোঝাতে পারলাম কিছু? এখানে এখানে একটু কনফিউশন হতে পারে। ধরে নাও এখানে আমি বল প্রয়োগ করেছি উপরের দিকে, একই পরিমাণ বল প্রয়োগ করেছি, কথার কথা অন্য একটা বল প্রয়োগ করেছি উপরের দিকে, আর সরণ হয়েছে নিচের দিকে, আমি এরকম বলার চেষ্টা করছি, যদিও সেটা সম্ভব নয়। অভিকর্ষ কি করে, এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি কাজ করেছি, এর উপরে প্রযুক্ত বল হচ্ছে নিচের দিকে mg, আমি বল প্রয়োগ করেছি f, তার মানে এখানে f এর মানটা হবে -mg, আর এখানে এর উপর ফোর্স হবে mg, তাহলে mg বল আর সরণ হচ্ছে h, এখানে হবে তোমার কৃতকার্য mgh, কার দ্বারা? গ্র্যাভিটেশনের দ্বারা। আমি বাইরের বলের দ্বারা বলছি না, ধরে নাও ফিল্ডটা আমি করতে বলছি, অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য, অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য আলোচনা করছি। তাহলে প্রথম ক্ষেত্রে যখন তুলবো তখন তো অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কৃতকার্য হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু কেসটা আমি উল্টে দিলাম একটু, এক্ষেত্রে এটা পজিটিভ ওয়ার্ক হবে না নেগেটিভ ওয়ার্ক হবে? এবার ভাবো অভিকর্ষ বলের দ্বারা আমি করছি, পজিটিভ ওয়ার্ক হবে না কি নেগেটিভ ওয়ার্ক হবে বলো ফার্স্ট কেসে? প্রত্যেকে বুঝতে পারছো না ঘেটে গেল? সুমি আছিস? সাইদা আছিস? বুঝতে পারছিস? ধরে নাও অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্যের কথা আমি আলোচনা করছি, আর একটা বস্তুকে উপর দিকে তুলে দিয়েছি, তাহলে অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়াশীল? অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়াশীল? নিচের দিকে। সরণ কোন দিকে? উপরের দিকে। অ্যাঙ্গেল কত? এইদিকে সরণ। অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে তোমার cos 180 ডিগ্রি হবে, মানে cos 180 ডিগ্রি যদি হয় তাহলে এখানে হবে তোমার f s, তার সাথে একটা -1 জুড়ে যাবে, তাহলে -mgh হবে। আবার যখন এটাকে আমি অ্যালাউ করব নিচের দিকে পড়ার জন্য, সেকেন্ড কেসে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত হবে? এখানে কৃতকার্য কত হবে? এখানে দেখো একদম তাই, এখানে বল যেদিকে সরণও সেদিকে, তাহলে mg ইন্টু এইচ ইন্টু cos 0 ডিগ্রি, তার মানে এখানে হবে mg। তাহলে এবার বলো তো দেখি, অভিকর্ষ বল, অভিকর্ষ বল যেটি একটি সংরক্ষী বল, তার ক্ষেত্রে এই যে 1 থেকে 2 এ গেল, আবার 2 থেকে 1 এ এলো, মোট কৃতকার্য কত হলো? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে অভিকর্ষ বল যেটি একটি সংরক্ষী বল, তার প্রভাবে 1 থেকে 2 এ গেল এবং 2 থেকে 1 এ এলো, আসতে মোট কৃতকার্য কত হলো? এটা সমান হবে, প্রথমটা দেখো -mgh হয়েছিল, পরেরটা হচ্ছে +mgh, তার মানে এটা হবে 0। তাই মনে রাখবে যে যে কোনো সংরক্ষী বলের ক্ষেত্রে একটা ক্লোজ পাথে ওয়ার্ক ডান 0, তাহলে ওয়ার্ক ডান বাই এনি কনজারভেটিভ ফোর্স along a closed path, বদ্ধ পথ, closed path is always 0. So this is very 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 important একটা স্টেটমেন্ট। বদ্ধ পথে মোট কৃতকার্য শূন্য কার দ্বারা?
সংরক্ষী বল দ্বারা। নেক্সট এর থার্ড একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সংরক্ষী বলের ক্ষেত্রে কেবলমাত্র স্থিতিশক্তি কথাটা উচ্চারিত হয়। স্থিতিশক্তি, এই যে টার্ম, স্থিতিশক্তি টার্ম, এই যে কথাটা আমরা স্থিতিশক্তি বলি, এটা কেবলমাত্র সংরক্ষী বল যারা আছে, যেমন মহাকর্ষ, অভিকর্ষ, তারপরে তোমার স্প্রিং বল, তারপরে তোমার তড়িৎ বল, এই সমস্ত বলের ক্ষেত্রে কেবলমাত্র স্থিতিশক্তি কথাটা উচ্চারিত হয়। এই যে স্থিতিশক্তি কথাটা টার্ম উচ্চারিত হয়, আলোচিত হয়, বাদবাকি ক্ষেত্রে কিন্তু হয় না। তার মানে আমরা কি ধরনের স্থিতিশক্তি আলোচনা করতে পারি? এখান থেকে আমরা স্থিতিশক্তি আলোচনা করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরে নাও মহাকর্ষীয় বা অভিকর্ষীয় স্থিতিশক্তি বল, যেটার আমরা ফর্মুলা লিখি mgh, এবং যেটা খুব স্পেশাল ক্ষেত্রে হয় কখন? যখন h খুব ক্ষুদ্র। যেমন ধরে নাও হতে পারে স্প্রিং বল, এর ক্ষেত্রে স্থিতিশক্তি হয় হাফ কে এক্স স্কোয়ার। এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো, আপাতত মনে রাখো কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আমরা নেক্সট টার্মে এই স্প্রিং বল হেন তেন এগুলো সব নেক্সট টার্মে আমাদের আছে। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আমরা পড়বো ক্লাস 12-এ, আমরা গিয়ে পড়বো তড়িৎ বল, তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ শক্তি বা তড়িৎ বিভব বলা হয়, এটার ফর্মুলা আছে একটা, সেটা আমরা পড়বো। তারপরে আমরা পড়তে পারি এখানে, সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপকতার জন্য স্থিতিশক্তি, স্থিতিস্থাপকতার জন্য স্থিতিশক্তি, এটা অনেকটা স্প্রিং বলের মতো একই জিনিস। এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, আমরা এগুলো দেখবো পরে ক্যালকুলেট করে, যে একক আয়তনে ফর্মুলা হচ্ছে হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি, এগুলো আমরা পরে ডিসকাস করবো এই সমস্ত জিনিস। আপাতত আমাদের এই টার্মটা নিয়ে কিন্তু কাজ চলবে, আর কিছুটা হলেও স্প্রিং নিয়ে আমরা অল্প স্বল্প কাজ করব। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট আজকে একটা থিওরেম আমরা বলি, খুব ইজি একটা থিওরেম, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম সেটা কি? এটা বলা হয় কৃতকার্য এবং গতিশক্তি উপপাদ্য। এটা কি বলে? বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যতটা কৃতকার্য করা হয়, বস্তুর গতিশক্তি ততটা বৃদ্ধি পায়। তাহলে কোনো বস্তুর উপর খুব সিম্পল একটা কিন্তু স্ট্রং, খুব সিম্পল কিন্তু একটা স্ট্রং উপপাদ্য, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা যতটা কৃতকার্য করা হয়, ততটা পরিমাণ বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়। মানে কি? মানে হচ্ছে ধরে নাও এখানে একটা এম ভরের বস্তু আছে, যার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এর উপর আমি কি করলাম? এফ মানের একটা বল প্রয়োগ করলাম, এস দূরত্ব ধরে এফ মানের বল প্রয়োগ করলাম। এই এম ভরের বস্তুটার বেগ হয়ে গেল, ধরে নাও এর বেগ হয়ে গেল ভি। তাহলে এই এফ বল, কিন্তু এই পুরো এফ বল এতক্ষণ ধরে প্রয়োগ করছিলাম, এই পুরো টাইম ধরে ওকে এফ বল প্রয়োগ করছিলাম, মানে তোমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, তাকে তুমি ফোর্স দিয়ে ঠেলেই যাচ্ছ এস দূরত্ব পর্যন্ত, কিছু একটা দূরত্ব পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে তুমি বলো তো দেখি, তুমি ওই এম ভরের বস্তুর উপর কৃতকার্যের পরিমাণ কত?
এম ভরের বস্তুর উপর কৃতকার্যের পরিমাণ কত? এফ বল ধরুন, কত হবে? এফ ইন্টু এস। আর তোরা আছিস না পালিয়ে গেছিস বল? চিরন্তন আছেন? সৃজন বাবু ঠিক আছে তো? তাহলে এফ পরিমাণ বল, এস হচ্ছে তার সরণ। তাহলে এফ বল, এস যদি সরণ হয়, তাহলে এফ বলের দরুন এম ভরের বস্তুর উপর কৃতকার্য কত হবে? তাহলে এখানে এই যে যতটা কৃতকার্য করা হয়, তাহলে উপপাদ্যর গাণিতিক বিবৃতিটা কি? গাণিতিক বিবৃতি হচ্ছে, যদি আমরা গাণিতিক বিবৃতিটা দেখি, তাহলে গাণিতিক বিবৃতি হচ্ছে যে কৃতকার্য যতটা হবে সেটাই হচ্ছে গতিশক্তির বৃদ্ধি, গতিশক্তির পরিবর্তন। পরিবর্তন, তাহলে পরিবর্তন মানে কি? পরিবর্তন মানেই হচ্ছে, সবসময় পরিবর্তন মানে জানবে অন্তিম মাইনাস প্রাথমিক। অন্তিম মাইনাস প্রাথমিক, এখানে কোনো ভুল করবে না কোনোদিন। পরিবর্তন চেঞ্জ যদি জিজ্ঞেস করতে বলে, কোনো বার করতে বলে, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক করবে। আর এখানে কৃতকার্য কি দেখলাম? বস্তুর উপর এফ বল ক্রিয়াশীল হয়েছে, বস্তুর সরণ হয়েছে এস। তাহলে এখানে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ ডট এস। এরা একই দিকে হয়েছে, তার মানে হবে এফ এস। আর এর প্রাথমিক বেগ কত ছিল গো? এর প্রাথমিক বেগ ছিল ইউ। এস দূরত্ব যাওয়ার পর তার বেগ কত হলো? হলো ভি। তার মানে গতিশক্তির পরিবর্তন কত হবে? অন্তিম গতিশক্তি মানে হাফ এম অন্তিম বেগের স্কোয়ার মাইনাস হাফ এম প্রাথমিক বেগের স্কোয়ার। তাহলে গাণিতিক বিবৃতিতে আমরা কি পেলাম? এফ এস সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা কি তোমরা প্রমাণ করতে পারবে? এটা কি প্রমাণ করতে পারবে? দেখো, আমি এটা করে দিচ্ছি, বা এটা তোমার হিন্ট দিচ্ছি একটু। বাম পক্ষে আছে এফ ইন্টু এস। এফ মানে একটাই কণা আছে, তার জন্য এফ সমান লিখতে পারি এম এ ইন্টু এস। কণার ভর পরিবর্তনশীল নয়, তার জন্য এম এ লিখলাম। তার মানে এটা এম ইন্টু এ ইন্টু এস। এই পর্যন্ত আমরা লিখতে পারলাম লেফট হ্যান্ড সাইড। এবার দেখো, আর একটা জিনিস ভাবো, এই কণাটার বেগ প্রথম ছিল ইউ। এস দূরত্ব যাওয়ার পর কণার বেগ হয়ে গেল ভি। তাহলে এখানে কণার একটা, ধরে নাও ত্বরণ ছিল এ। তাহলে এখানে কি ফর্মুলা ইউজ করতে পারি? কাইনেমেটিক্স এর। কাইনেমেটিক্স এর কোন ফর্মুলা আমরা ইউজ করতে পারি এখানে? একদম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এইটুকু দেখো, as এর মানটা এখান থেকে বার করো। তাহলে 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। পুট দিস হিয়ার, ইউ উইল গেট দা প্রমাণ। তখনই তুমি প্রুভ করতে পারবে। এটা করো। নেক্সট, এখান থেকে দেখো, যদি আমি একটা বস্তুকে ধরো টেনে ধরছি, ধরে নাও একটা কেস আমরা আলোচনা করছি। এক ব্যক্তি এই দিক বরাবর ধরে নাও হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে ইউ বেগে। তাকে তুমি এই বরাবর টেনে দিলে, এফ ফোর্স দিলে, তাহলে এবার বলো তো দেখি, এর বেগ কমবে না বাড়বে? এক্ষেত্রে বেগ কমে যাবে না বাড়বে? কোনো একটা বস্তু বা ব্যক্তি ছুটে যাচ্ছে যেদিকে, এই দিক দিয়ে ছুটে যাচ্ছে, তার বিপরীত দিকে তাকে টেনে ধরেছো তুমি, তাহলে তার বেগ কমবে না বাড়বে প্রিয়ন্তন? কমবে। তাহলে বেগ যদি কমে যায়, তাহলে গতিশক্তির পরিবর্তন ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? তাহলে অ্যান্সার এখান থেকে তুমি দেখলে, ঠিক অ্যান্সার তুমি দেখলে বেগ কমবে।
বেগ কমলে কি কমবে? গতিশক্তি বাড়বে না কমবে? গতিশক্তি কমবে। গতিশক্তি যদি কমে যায় তাহলে গতিশক্তির পরিবর্তন ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? গতিশক্তির পরিবর্তন হবে নেগেটিভ, ঋণাত্মক, ঋণাত্মক। তাহলে এখান থেকে প্রমাণ করো। এখান থেকে কি করে প্রমাণ করব? যখন আমি টেনে ধরছি তখন কণাটা কোন দিকে যাচ্ছে? এইখানে ধরো আমি ফোর্স দিয়েছি, এই দিকে যাচ্ছিল, এইদিকে যাচ্ছিল, এই দিক দিয়ে আমি ফোর্স দিয়েছি, তাও কণাটা খানিকটা হলেও এতটা এগিয়ে গেছে ধরে নাও বস্তুটা। এখানে বেগ ছিল ইউ, এখানে বেগ হয়েছে ভি, তখন আমি এফ বল প্রয়োগ করে রেখেছি। তাহলে কণার এই দিক দিয়ে সরণ কত হলো? এখানে সরণ ধরে নাও হলো এস। তাহলে দেখো ফোর্স এইদিকে, সরণ এইদিকে, তাহলে বল আর সরণ পরস্পর পরস্পর বিপরীতমুখী। অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, ওয়ার্ক ডান কত হবে? পজিটিভ না নেগেটিভ? ওয়ার্ক ডান হবে নেগেটিভ। কারণ আমরা জানি এফ এস কস 180 ডিগ্রি। এফ এর মান, এটা হচ্ছে মান, এস হচ্ছে মান, এটা পজিটিভ, কস 180 ডিগ্রি মানে -1। তার মানে দেখতে পাচ্ছ, যদি কোনো বস্তুর উপর ঋণাত্মক কাজ হয় তাহলে তার গতিশক্তির পরিবর্তন ঋণাত্মক হয়। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? বস্তুর উপর বস্তুর উপর ঋণাত্মক কাজ হলে, নেগেটিভ কাজ হলে, কার্য হলে তার গতিশক্তির পরিবর্তন ঋণাত্মক হয়, তার গতিশক্তির পরিবর্তন ঋণাত্মক হয়। তো যাই হোক, এখানে যদি শূন্য হয় তাহলে শূন্য হবে, যদি পজিটিভ হয় তাহলে বেগ বাড়বে। এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। নেক্সট তোমাদের একটা আমি প্রবলেম করে দিচ্ছি, দেখো হাফ এম ভি স্কোয়ার, একটা ছোট্ট জিনিস, খুব তোমরা ক্লাস 9-এই তোমরা জিনিসটা ডিসকাস করেছিলে, কিন্তু কখনো কখনো 11-এ এই জিনিসটা পড়ে যায়, ইজি। সেটা হচ্ছে ভরবেগ আর গতিশক্তি। ভরবেগ এবং গতিশক্তি, ভরবেগের নাম দিলাম পি, গতিশক্তির নাম দিলাম ধরে নাও কি। কোন কণার? একটি বস্তু কণার আলোচনা করছি যার ভর ধরে নাও এম। তাহলে দেখো এখান থেকে আমরা খুব ইজি ইজি অনেকগুলো জিনিস জানি, আমি তোমাদেরকে এখান থেকে ছোট্ট ছোট্ট কিছু হোমওয়ার্ক দেব। আমরা জানি খুব সিমিলার, মানে খুব সিম্পল, ভরবেগ পি সমান হচ্ছে ভর ইন্টু বেগ, আবার গতিশক্তি কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়েছি। ভরবেগ পি সমান হচ্ছে এম ভি, গতিশক্তি কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কে সমান হাফ এম ভি স্কোয়ার যদি হয়, এখানে উপর নিচে যদি এম দিয়ে গুণ করে দিই তাহলে আমি পাবো এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। তার মানে আমি লিখতে পারি এম ভি এর হোল স্কোয়ার বাই 2m। এম ভি মানে আবার হচ্ছে পি, তার মানে আমি লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। তাহলে এইটা হলো সম্পর্ক কে আর 2m এর, কে আর পি এর সম্পর্ক। এবার তোমাকে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কোশ্চেন নাম্বার 1 বা হোমওয়ার্ক নাম্বার 1, এই সংক্রান্ত হোমওয়ার্ক নাম্বার 1, সেটা হচ্ছে যদি পি ধ্রুবক হয়, পি ধ্রুবক হয় তবে কে এবং ভি এর প্লট করো, গ্রাফ প্লট করো। হোমওয়ার্ক নাম্বার 2, যদি কে ধ্রুবক হয়, কখনো কখনো কে কে আবার ইও বলা হয়, ই কেও বলা হয়,
ঘাবড়ে যেও না। ই কে মানে কাইনেটিক এনার্জি, কে মানে কাইনেটিক এনার্জি, কখনো ইও বলতে পারে কাইনেটিক এনার্জি বলে দিয়ে। তা কে যদি ধ্রুবক হয় সেক্ষেত্রে পি এবং ভি এর গ্রাফ। 3 নাম্বার হচ্ছে একটি কণার 3 নাম্বার একটি কণা যখন ভি বেগে গতিশীল তখন নিচের জিনিসগুলো প্লট করবে। 1 নাম্বার প্লট হচ্ছে কে ভার্সেস পি, 2 নাম্বার প্লট হচ্ছে কে ভার্সেস রুট পি, 3 নাম্বার প্লট হচ্ছে পি ভার্সেস রুট কে, 3 নাম্বার হচ্ছে তোমার কে ভার্সেস 1/p স্কোয়ার, বি সি, আর ডি হচ্ছে তোমার কে ভার্সেস 1/p। এই সমস্ত জিনিসগুলো একটু প্লট করবে। নেক্সট হোমওয়ার্ক নাম্বার 4, কোনো একটি কণার বেগ 11% বৃদ্ধি পেলে তার কাইনেটিক এনার্জি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? হোমওয়ার্ক 5, একটি কণার কাইনেটিক এনার্জি 21% বৃদ্ধি পেলে তার বেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? হোমওয়ার্ক এগুলো খুব ছোট্ট ছোট্ট, হোমওয়ার্ক 6, এগুলোর মধ্যে একটা তোমাদের পরীক্ষায় পড়বে, কিন্তু এই যে পরীক্ষা তোমরা কিছুদিন পর দেবে সেখানে পড়বে। একটি কণার বেগ 0.01% বৃদ্ধি পেলে কাইনেটিক এনার্জি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? হোমওয়ার্ক 7, একটি কণার গতিশক্তি কাইনেটিক এনার্জি 0.04% বৃদ্ধি পেলে বেগ কত পার্সেন্ট বাড়বে? হোমওয়ার্ক 8, m এবং 4m ভরের দুটি কণার ভরবেগ সমান, এদের কাইনেটিক এনার্জি এর অনুপাত কত? হোমওয়ার্ক 9m এবং 6m ভরের দুটি কণার কাইনেটিক এনার্জি সমান, এদের ভরবেগের অনুপাত কত? এই যে হোমওয়ার্ক, দিস হোমওয়ার্কস আর ভেরি ইজি, একটু ভেবে সব 1-2 দিনের মধ্যে করে পাঠাবে। এবং এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইজি বাট খুব প্রবাবল, এগুলোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় পড়ার চান্স কিন্তু খুব সম্ভাব্য। ওকে, আজকে এইটুকু থাক। নেক্সট আমরা পড়বো স্থিতিশক্তি। নেক্সট ডেতে আমরা ডিসকাস করব স্থিতিশক্তি এবং সাম্য, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা চলে যাব কলিশন থিওরি, তার আগে আমরা পড়ব এনার্জি কনজারভেশন, শক্তির সংরক্ষণ। যদি একবার বলে দেবো, এটার অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি অনেক, আর এইটা আমরা এখন করব।
তারপর আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, গুড নাইট। বলো, কেউ কিছু বলছো? 12 এমসিকিউ বলে দিচ্ছি। এমসিকিউ 12 কি আছে? এফ ইকুয়াল টু সি এক্স, তাহলে এটা হবে হাফ সি এক্স ওয়ান স্কোয়ার। অপশন বি হবে। এফ ইকুয়াল টু সি এক্স, কারণ বল তো ধ্রুবক নয়। এখানে দেখো বল ধ্রুবক নয়, যদি আমরা বলেছিলাম, দেখো কোনো থিওরি মিস করবে না। বল ধ্রুবক হলে আমরা দুটো বলেছিলাম, কৃতকার্য কৃতকার্য, এখানে বল ধ্রুবক নয়, আমরা দুটো কেস বলেছিলাম। কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু সিম্পলি এফ ডট এস, এইরকম ডাইরেক্ট বার করা যায় যখন বল ধ্রুবক। সে ডাইরেকশন যাই হোক না কেন, বল ধ্রুবক। কিন্তু বল যদি ধ্রুবক না হয়, যখন বল ধ্রুবক, আর যদি ধ্রুবক না হয় তাহলে আমাদের কাছে আর কিছু করার জায়গা নেই। ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, বলেছিলাম না, যখন বল ধ্রুবক নয়। এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু ক্লিয়ার করে নিও, কারণ এগুলো এই এই ফান্ডাগুলো ক্লিয়ার না থাকলে তোমরা আনাড়ি হয়ে যাবে। যখন তখন তুমি যদি ধরে নাও ডিফেন্সের গ্রামার না জানো, তাহলে যখন তোমার কাছে গুড লেন্থের একটা বল আসবে, তুমি যেখানে সেখানে মারবে এবং বলটা তোমার পিঠে, বুকে, কোমরে, পায়ে, গ্লাভসে, যেখানে সেখানে লেগে কখনো কখনো তোমার বলটা লেগে যাবে, ছক্কা হয়ে যাবে। অনেকে হাততালি মারবে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কেন বলটা লাগবে। তো এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট লজিক, যে লজিক গুলো কিন্তু তোমাদের মাথায় নিতে হবে। তার মানে এখানে বল ধ্রুবক নয়, তাই এক্ষেত্রে যেহেতু এক্স ডাইরেকশনে আছে, তাহলে ডিডাব্লিউ সমান হবে এফ ডিএক্স, আর ডাব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, সমান হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিএক্স। যেহেতু এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এক্স এর লিমিট বসাতে হবে 0 টু x1। বাদ বাকিটা তোমার করে নিও। ওকে, চলো টাটা।